আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মানে কিভাবে? শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। সানা নূরকে সবকিছু বুঝিয়ে বলল। নূরও হেসে উঠে সানার প্ল্যানে সাই জানালো। এদিকে আদিত্য ফোন দিয়েই যাচ্ছে। নূরের কোনো খবর নেই। একটু পরে নূর ফোনটা রিসিভ করলো। সেটা দেখে আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস নিল। আদিত্য হাসি মুখে বলতে যাবে তখনই ফোনের দিকে তাকিয়ে আদিত্যের ভ্রু কুঁচকে এলো। আদিত্য দেখল নূরের সামনে একটা ক্যাপ পরা ছেলে বসে আছে। ছেলেটা উল্টো দিকে থাকায় শুধু পিঠটাই দেখা যাচ্ছে। হঠাৎ নূর ছেলেটার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, ও ইউ আর সো কিউট, সো হ্যান্ডসাম। তোমার সামনে তো আদিত্যের কোনো বেলি নেই, একদম চাকম পানি আমার হ্যান্ডসাম হ্যাঙ্ক। আদিত্য চোয়াল শক্ত করে হুঙ্কার দিয়ে বলে উঠল। নূর, কি হচ্ছে এসব? আদিত্যের হুঙ্কারে দুজনেই কেঁপে উঠল। সানা তাড়াতাড়ি আদিত্যের দিকে ঘুরে বসে বলল, কি হয়েছে ভাইয়া, এমন চিল্লাচ্ছিস কেন? ভয় পাইছি না আমি? সানাকে দেখে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। আদিত্য ভ্রু কুঁচকে বলল, তুই? সানা মাথার ক্যাপ খুলে বলল, হ্যাঁ তো, এখানে আর কাকে দেখতে পাচ্ছিস তুই? আদিত্য থতমত খেয়ে বলল, তো তুই এভাবে ছেলে সেজে বসে আছিস কেন? আর কি করছিলি তোরা এসব? আরে এটা তো আমার কলেজের একটা নাটকের রিহার্সাল করছিলাম। কেন, তুই কি ভেবেছিস? আদিত্য আমতা আমতা করে বলল, কি আবার ভাববো? কিছুই না, তোর কাজ হয়ে গেলে তুই এখন যা। সানা নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে চলে গেল। নূর অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে, আদিত্যের দিকে তাকাচ্ছে না। আদিত্য বলে উঠল, এসব তোমরা ইচ্ছে করে করেছো তাই না, আমাকে জানানোর জন্য? তুমি জানো আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক এসে যেত। নূর তাচ্ছিল্যের সুরে বলল, কেন? আমার জন্য কেন তোমার হার্ট অ্যাটাক হতে যাবে? তোমার কাছে তো তোমার হঠাৎ মেয়েরা আছে। এই পাগলি, এখন ওটা নিয়ে পড়ে আছো? আর আমি তো মজা করছিলাম, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, নিজের থেকেও বেশি বিশ্বাস আছে, কিন্তু কি করব, মজা করে হলেও তোমার মুখে অন্য মেয়ের কথা শুনলে আমার সহ্য হয় না। আদিত্য এক কান ধরে বলল, আই এম সরি প্রাণ পাখি, আর কখনোই এমন করব না। এই দেখো কান ধরছি, এবার একটু মিষ্টি করে হাসো না লক্ষ্মীরি। আদিত্যের কান ধরা দেখে নূর ফিক করে হেসে দিল, যা দেখে আদিত্যের প্রাণটা জুড়িয়ে গেল। দেখতে দেখতে 13 দিন কেটে গেছে। আজ নূর অনেক খুশি, কারণ আদিত্য বলেছে ও কাল ফিরে আসবে। কথাটা শোনার পর থেকে নূরের খুশির যেন ঠিকানাটাই নেই। ওর আদিত্য ফিরে আসবে, ওর কাছে ফিরে আসবে। আদিত্য এসে ওকে বুকে জড়িয়ে নেবে। নূর খুশিতে সারা বাড়ি দৌড়ে দৌড়ে সবাইকে খুশির খবরটা শোনাচ্ছে। এতদিন পরে নূরকে এভাবে হাসি খুশি দেখে বাকি সবারও অনেক ভালো লাগছে। দুপুর 2টো। নূর বেডের উপর বসে আদিত্যের ফোনের জন্য ওয়েট করছে। এই টাইমেই আদিত্য সব সময় ফোন দেয়। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত কলটা চলে এলো। নূর একরাশ খুশি নিয়ে ফোনটা রিসিভ করলো। আদিত্য মুচকি হেসে বলল, কি করছে আমার প্রাণ পাখিটা? তোমার অপেক্ষা করছে। কালই সব অপেক্ষার অবসান হয়ে যাবে প্রাণ পাখি। এখন বলো, লাঞ্চ করেছো? করেছি। আচ্ছা শোনো না, কাল কখন আসবে তুমি? আই মিন কয়টা বাজে আসবে? রাত 10টা 11টা তো বেজেই যাবে আস্তে আস্তে। আচ্ছা, তোমার জন্য কি নিয়ে আসবো বলো? আমার শুধু তোমাকে চাই, ব্যাস তুমি চলে এসো, আর কিচ্ছু চাই না আমার। নূরের কথায় আদিত্য একটা প্রাপ্তির হাসি দিল। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল আদিত্য। ফোন রেখে আদিত্য মুচকি হেসে মনে মনে বলল, আমি কাল না, আজই আসছি প্রাণ পাখি। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য 2 দিনের কাজ একদিনে সেরেছি। আমি আসছি আমার প্রাণ পাখিটার কাছে। আদিত্য রেডি হয়ে একটু পরেই ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে আদিত্যের সাথে কথা বলার 5 মিনিট পরেই নূরের ফোনে একটা কল এলো। নূর ফোনটা রিসিভ করে কতক্ষণ কথা বলার পর নূর তাড়াতাড়ি করে রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হলো। সিঁড়ি বেয়ে নিচে আসতেই আবিরের মা নূরকে দেখে বলল, ডটার ইন লাও, তুমি গোয়িং হোয়ার? নূর অপ্রস্তুত হয়ে বলে উঠল, আসলে চাচিমা, আমার একটু কাজ আছে, আমি একটু পরেই চলে আসব। আবিরের মা মুচকি হেসে বলল, ওকে ওকে, তাড়াতাড়ি কামিং করো। নূর মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল।
রাত 11টা। আদিত্যের গাড়ি মাত্রই বাসার গেট দিয়ে ভেতরে ঢুকলো। সবাইকে সারপ্রাইজ দিবে বলে কাউকে নিজের আসার কথা জানায়নি। এয়ারপোর্ট থেকে একাই গাড়ি ভাড়া করে চলে এসেছে। গাড়ি এসে থামলে আদিত্য গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হঠাৎ ওর বুকের ভিতর দুরু দুরু করে উঠল। মনটা কেমন যেন অশান্ত হয়ে যাচ্ছে। আদিত্য ভাবছে হয়তো এতদিন পরে নূরের সাথে দেখা হবে, সেই এক্সাইটমেন্টে এমন হচ্ছে। তাই বিষয়টা বেশি পাত্তা না দিয়ে হাসি মুখে বাসার দরজায় এসে কলিং বেল বাজালো। একটু পরে সানা এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে সানা অবাক হয়ে বলল, ভাইয়া তুমি এখন? তোমার না কাল আসার কথা ছিল? আদিত্য হাসি মুখে বলে উঠল, সারপ্রাইজ পিচ্ছি, কেমন আছিস তোরা? সানা জোরপূর্বক একটা হাসি দেওয়ার চেষ্টা করে বলল, ভালো। আদিত্য ভেতরে এসে দেখল সবাই ড্রয়িং রুমে জড়ো হয়ে আছে, এমনকি তাসিরও ওখানে। সবার চোখে মুখে কেমন যেন চিন্তার ছাপ। আদিত্য ভ্রু কুচকে বলল, কি ব্যাপার, সবাই কি আগে জেনে গিয়েছিল নাকি যে আমি আসবো? আদিত্যকে এই সময় এখানে দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। সবার চেহারার রং উড়ে গেল। তাসির এগিয়ে এসে বলল, আদিত্য তুই? তোর না কাল আসার কথা ছিল? আদিত্য বলে উঠল, কেন রে ভাই, আমাকে দেখে কি তোরা খুশি হসনি? আরে সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আজই এসেছি। তাসিরও জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল। ওহ। এদের সবার রিয়াকশন দেখে আদিত্যের মনে কেমন যেন খটকা লাগছে। আদিত্য চারিদিকে চোখ বুলিয়ে দেখল, নূর এখানে নেই। আদিত্য বলে উঠল, সবাই এখানে, কিন্তু নূর কোথায়? ওকে তো দেখছি না। আদিত্যের কথা শুনে সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আদিত্যকে কি বলবে ভেবে পাচ্ছে না ওরা। আদিত্যের বাবা কিছু বলতে যাবে, তখনই আদিত্য বলে উঠল, বুঝতে পেরেছি, ও রুমে আছে তাই না? তোমরা এখানেই থাকো, আমি ওকে গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি। কথাটা বলে আদিত্য তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পেছন থেকে সবাই ডাকছে, কিন্তু সে কথা শুনছে না ও। আদিত্য ওর রুমের দরজার সামনে এসে একটা লম্বা শ্বাস নিল। তারপর হাসি মুখে দরজা খুলেই বলে উঠল, সারপ্রাইজ প্রাণ পাখি। আদিত্য সামনে তাকিয়ে দেখল রুমে কেউ নেই। আদিত্য ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখতে লাগলো। ওয়াশরুম আর ব্যালকনিও দেখল, কোথাও নেই। নূরকে না দেখে আদিত্যের বুকের কাঁপুনি যেন আরো বেড়ে গেল। অজানা আশঙ্কায় ভেতরটা কেমন যেন ঘাবড়ে যাচ্ছে। আদিত্য দ্রুত নিচে নেমে এলো। নিচে এসে উত্তেজিত হয়ে বলল, নূর কোথায়? ওকে দেখছি না কেন? নূর কি কোথাও গেছে? ও কি ওর বাবার বাসায় গিয়েছে? তাসির আদিত্যের হাত ধরে বলল, আদি প্লিজ শান্ত হ, তুই বস এখানে, আমরা বলছি তোকে। কথাটা বলে তাসির আদিত্যকে সোফায় এনে বসিয়ে দিল। আদিত্য অস্থির হয়ে বলল, আরে কি, শান্ত হ। নূর কোথায় আগে তাই বল। তাসির আমতা আমতা করে বলে উঠল, আসলে আদি নূরকে পাওয়া যাচ্ছে না। দুপুরে বাসা থেকে বের হয়েছিল, তারপর আর কোনো খোঁজ নেই। ফোনও বন্ধ আসছে, বাসার গাড়িও নিয়ে যায়নি। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু নূরকে কোথাও পাইনি। জানি না ও কোথায় আছে। আদিত্যর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ওর সামনে পুরো পৃথিবীটা গোল গোল করে ঘুরতে লাগলো। নিঃশ্বাস যেন আটকে আসছে ওর। আদিত্য জোরপূর্বক হাসার চেষ্টা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মজা করছিস তোরা তাই না? এসব তোদের প্ল্যান তাই না, আমার সাথে মজা করার? নূর নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, তাই ও আমাকে শাস্তি দেওয়ার জন্য এসব করছে তাই না? আদিত্য উঠে দৌড়াদৌড়ি করে পাগলের মতো এদিক ওদিক নূরকে খুঁজতে খুঁজতে বলতে লাগলো, নূর নূর প্রাণ পাখি কোথায় তুমি? বেরিয়ে এসো না। দেখো এরকম মজা আমার একদম পছন্দ না। প্লিজ, অনেক হয়েছে, এবার বেরিয়ে এসো না। আমি প্রমিস করছি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। প্লিজ একবার সামনে আসো। আদিত্যের এমন অবস্থা দেখে সবার চোখে পানি চলে এলো। আদিত্যের বাবা ধপ করে সোফায় বসে পড়ল। ছেলেকে এখন কিভাবে সামলাবে সে? আবির যে আদিত্যকে ধরে বলে উঠল, ভাই বাস্কার, আর কোনো মজা করছি না, ভাবি সত্যিই নিখোঁজ। আদিত্য আবিরের কলার চেপে ধরে উত্তেজিত হয়ে বলে উঠল, নিখোঁজ মানে? কিভাবে নিখোঁজ হলো? তোরা এতগুলো মানুষ থাকতে আমার প্রাণ পাখি কিভাবে হারিয়ে গেল? বল কিভাবে? কথা বলতে বলতে আদিত্য ধপ করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। বুকের ভেতর যেন কিছু একটা কামড় দিয়ে ধরেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। আদিত্য হাত দিয়ে বুকের বাম পাশে খামচে ধরল। তাসির দৌড়ে এসে আদিত্যের কাঁধে হাত দিয়ে বলল, একটু শান্ত হ আদি, আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। কমিশনার আঙ্কেলকেও বলেছি, উনিও পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে। নূরের ফোন বন্ধ থাকায় নাম্বার ট্রেস করা যাচ্ছে না, তবে আমরা অবশ্যই নূরকে পেয়ে যাব।
নূরের তো এখন আর কোনো শত্রুও নেই। ও সৎ মায়ের ফাঁসি হয়ে গেছে, আর ওই জনিও জেলে সাজা খাটছে। আদিত্য আহত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে। আমি যদি আমার প্রাণ পাখিটাকে রেখে না যেতাম তাহলে এসব কিছুই হতো না। সব আমার জন্য হয়েছে। কথাটা বলে আদিত্য উঠে দাঁড়িয়ে দৌড়ে বাহিরে চলে গেল। তাসির আর আবিরও ওকে ডাকতে ডাকতে ওর পিছনে পিছনে দৌড়ালো। আদিত্য ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নূরকে খুঁজতে। আবির আর তাসিরে অন্য গাড়িতে ওর পিছু পিছু গেল। আদিত্য পাগলের মতো সারা ঢাকা শহর জুড়ে নূরকে খুঁজতে লাগলো। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে আদিত্যের। আজ যদি ও নূরকে ছেড়ে না যেত তাহলে ওর প্রাণ পাখি ওর কাছেই থাকতো। আদিত্যের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। কোথায় গেল প্রাণ পাখি? দেখো, আমি আমার কথা রেখেছি, আমি ফিরে এসেছি তোমার কাছে। তাহলে তুমি কোথায় গেলে? ফিরে আসো আমার কাছে প্রাণ পাখি। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। একবার ফিরে এসো প্লিজ। সারা রাত খোঁজেও নূরকে কোথাও পেল না আদিত্যের এবার দমটা বন্ধ হয়ে আসছে। বুকের যন্ত্রণা আরো অসহনীয় হয়ে উঠছে। নিঃশ্বাস নিতে পারছে না আদিত্য। চোখের সামনে অন্ধকার দেখছে ও। আদিত্য কোনো রকমে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে ধপ করে বসে পড়ল। তারপর গগন বিদারী এক আর্তনাদ করে উঠল। সব নূর। আর থাকতে পারল না আদিত্য, ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। 5 মাস পর দূরেও কোথা থেকে গানটা ভেসে আসছে। ফ্লোরে আদিত্য পড়ে আছে বেহুশ অবস্থায়। বুকের মাঝে নূরের একটা শাড়ি জড়িয়ে ধরে আছে। জানালার পর্দাগুলো বাতাসে উড়ে আদিত্যের উপর দিয়ে বাড়ি খাচ্ছে। একটু পরে আবির আর তাসির আদিত্যের বাসার লক খুলে ভেতরে ঢুকলো। ডক্টরকে সাথে করে নিয়ে এসেছে ওরা। ভেতরে ঢুকে বাসার অবস্থা দেখে বুঝতে পারল ওরা যে আদিত্যকাল আবারও ভাঙচুর করেছে। ওরা ডক্টরকে সোফায় বসতে দিয়ে তাড়াতাড়ি করে আদিত্যের রুমে গেল। রুমে গিয়ে দেখলো আদিত্য মেঝেতে পড়ে আছে। আদিত্যের কাছে যেয়ে দেখলো হাত পায়ের জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত জমে আছে। এসব দেখে ওরা খুব একটা অবাক হলো না, কারণ এসব দেখে দেখে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আদিত্য নিজেকে শাস্তি দেওয়ার জন্য নিজেকেই আঘাত করে। ও ভাবে ওর জন্যই আজ নূর হারিয়ে গেছে। ও যদি নূরকে ছেড়ে না যেত তাহলে নূর ওর কাছেই থাকতো। নূর হারিয়ে যাওয়ার পর থেকে এসব যেন আদিত্যের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আদিত্য এই বাসায় একাই থাকে। সবাই ওকে অনেক বলেছে সবার সাথে সাভারের বাসায় থাকতে, কিন্তু ও শোনে না। আদিত্য বলে এখানে নূরের ঘ্রাণ মিশে আছে, তাই ও এখানেই থাকবে। সেদিনের পর নূরকে অনেক খুঁজে পাওয়া যায়নি। আদিত্যের তো শুধু নিঃশ্বাসটাই চলছে, তাও শুধু এই আশায় যে ও একদিন না একদিন অবশ্যই নূরকে খুঁজে পাবে। সারাদিন পাগলের মতো শুধু নূরকে খোঁজে, আর রাত হলে নেশায় মাতাল হয়ে নিজেকেই এভাবে শাস্তি দেয়। তারপর বেহুশের মতো পড়ে থাকে। এই 5 মাস ধরে এভাবেই চলছে। বাকি সবাই চেয়েও কিছু পাচ্ছে না। কেই বা করার আছে ওদের? নূরকে ছাড়া যে আদিত্য বেঁচে আছে এটাই তো ওদের কাছে অনেক। তবে এই আশাটাও যে কতদিন থাকবে তা জানা নেই ওদের। মাত্রাতিরিক্ত নেশা, খাবার দাবারের অনিয়ম আর অতিরিক্ত মেন্টাল স্ট্রেসের জন্য আদিত্যের শারীরিক অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে। ওর হার্টটাও অনেক দুর্বল হয়ে গেছে, বিপি হাই হয়ে গেছে। ডক্টর বলেছে যে কোনো সময় আদিত্য স্ট্রোক করতে পারে, আর স্ট্রোক করলে আদিত্যের সার্ভাইভ করার পার্সেন্টেজ অনেক কম। কিন্তু তবুও আদিত্যকে কখনো ডাক্তারের কাছে নেওয়া যায় না, তাই তো ডাক্তারকেই ওর কাছে নিয়ে আসতে হয়। আবির আর তাসির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেদের চোখের পানি মুছে নিল। তারপর ফার্স্ট এইড বক্স এনে আদিত্যের রক্তগুলো পরিষ্কার করে দিতে লাগলো। আদিত্যকে বেডে উঠানো না ওরা, কারণ আদিত্য মানা করেছে। আদিত্য বলে যেদিন ওর প্রাণ পাখিকে খুঁজে পাবে সেদিন ও নূরকে বুকে নিয়ে ঘুমাবে, তার আগেও বেডে শোবে না। কিছুক্ষণ পরে তাসির ডক্টর নিয়ে এলো আদিত্যের কাছে। ডক্টর আদিত্যকে চেক আপ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখুন, আমি আগেই বলেছি এভাবে চলতে থাকলে ওনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। ওনাকে এসব ছাড়তে হবে, না হলে কোনো কাজ হবে না। তাসিরটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকালো। কিছুক্ষণ পরে ডক্টর চলে গেল। নূর খিলখিল করে হেসে আদিত্যের সামনে দৌড়াচ্ছে আর বলছে, আদিত্য ধরো আমাকে ধরো। আদিত্য হেসে নূরের পিছনে ছুটতে ছুটতে বলছে, প্রাণ পাখি এখনই ধরে ফেলছি তোমাকে, দাঁড়াও। হঠাৎ নূরের সামনে অন্ধকার নেমে আসতে লাগলো। নূর অন্ধকারের ভিতরে হারিয়ে যেতে লাগলো। আদিত্য ভয় পেয়ে গেল। নূর আদিত্যের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আদিত্য বাঁচাও আমাকে, আমি হারিয়ে যাচ্ছি। আদিত্য আমাকে বাঁচাও। আদিত্য বলতে বলতে অন্ধকার গ্রাস করে নিল নূরকে। আদিত্য নূরের দিকে দৌড়ে যেতে যেতে চিল্লিয়ে উঠল, নূর।
আদিত্য নূরের নাম নিয়ে চিল্লিয়ে চোখ খুলে উঠে বসলো। উঠে বসে জোরে জোরে হাঁপাতে লাগলো। ঘেমে পুরো শরীর ভিজে গেছে। আবির আর তাসির ওখানেই সোফায় বসেছিল। আদিত্যের চিল্লানি শুনে ওরা দৌড়ে আদিত্যের কাছে এসে বলল, কি হয়েছে আদি, এভাবে চিল্লালি কেন? আদিত্য ওদের কথায় কান্না দিয়ে নিজের মতো অস্বাভাবিক বলতে লাগলো, নূর নূর, আমার প্রাণ পাখি আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। কথাটা বলে আদিত্য উঠতে নিলেই আবির আর তাসির ওর 2 হাত ধরে আটকে দিয়ে বলল, শান্ত হ আদি, কি করছিস? কেউ ডাকছে না তোকে? তুই কেন স্বপ্ন দেখছিস? ওদের কথা আদিত্যের কানেই যাচ্ছে না। তো ও ওর মতো যাওয়ার জন্য উগ্রত হচ্ছে। তাসির এবার রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, ব্যাস আদি, অনেক হয়েছে তোর পাগলামি। কি করছিস তুই? সব কিছুর একটা লিমিট আছে। আর কত? তোর কি নিজের জানের মায়া নেই? তুই নিজেই যদি না বাঁচিস তাহলে নূরকে দিয়ে কি করবি? তোর জন্য কি শুধু নূরই সব? আমাদের কোনো মূল্য নেই তোর কাছে? তোর চিন্তায় যে আমরা মরছি সেটার কোনো দাম নেই? তুই জানিস তোর চিন্তায় চিন্তায় আঙ্কেল কত অসুস্থ হয়ে পড়েছে? আদিত্য আবার ফ্লোরে শুয়ে পড়ে আহত করুণ কণ্ঠে বলল, তো কি করব বলো? আমি কি ইচ্ছে করে এসব করি? আমার বুকটা চিরে যদি তোদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতি এই বুকে কত যন্ত্রণা। মনে হয় কেউ ধারালো ছুরি দিয়ে আমার বুকের ভেতর অনবরত আঘাত করে যাচ্ছে। দম বন্ধ হয়ে যায় আমার। এই হাত পায়ে রক্ত তো কিছুই না, আমার বুকের ভেতর এর থেকে 1000 গুণ বেশি রক্তক্ষরণ হচ্ছে। আমার প্রতিটা নিঃশ্বাস 1000 বার করে নূরের নামের মালা জপতে থাকে। নিঃশ্বাসটা চলছে শুধু নূরকে দেখার আশায়। আদিত্যের কথায় ওদের চোখের পানি চলে এলো। আবির চোখের পানি মুছে জোরপূর্বক হেসে বলল, কিন্তু ভাই, ভাবি যখন এসে তোর এই অবস্থা দেখবে তখন তোর কেমন লাগবে বল? তুই তো জানিস এই ভাবি কেমন। তোকে এভাবে দেখে কেঁদে কেটে আমাদের বাড়ি ভাসিয়ে দিবে। আদিত্য কষ্টের হাসি দিয়ে বলল, হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। আমার ছোট ছোট ব্যাপারেও আমার পাগলিটা কেঁদে কেটে নদী বানিয়ে ফেলে। পাগলিটা মজাও বোঝে না। জানিস, সানা আর তাসিরের এঙ্গেজমেন্টের দিন নূর ভেবেছিল আমি ওর উপর রাগ করেছি, আর তাই ও কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল, নিজের হাত ঘষে ঘষে চামড়া তুলে ফেলেছিল। অথচ দেখ এখন কত নিষ্ঠুর হয়ে গেছে। আজ এতদিন হয়ে গেল ও আমাকে ছেড়ে রয়েছে। একবারও আমার কথা মনে পড়ছে না ওর। একবারও ভাবছে না আমি ওকে ছাড়া কিভাবে বেঁচে আছি। না হয় একটু ভুলই করে ফেলেছিলাম, ওকে রেখে চলে গিয়েছিলাম, তাই বলে কি আমাকে এভাবে শাস্তি দিবে? কথা বলতে বলতে আদিত্যকে চোখ ভরে আসলো, গলা কাঁপতে লাগলো। আদিত্য হঠাৎ উঠে বসে আবিরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাই, তোদের পায়ে পড়ি, তোরা আমার নূর, আমার প্রাণ পাখিকে এনে দে না। আমি যা সহ্য করতে পারছি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ তোরা এনে দে না আমার নূরকে। আমি প্রমিস করছি আমি এসব ছেড়ে দেব। আবার আগের মতো হয়ে একবার শুধু আমার নূরকে এনে দে, প্লিজ প্লিজ প্লিজ। আদিত্যকে এভাবে কাঁদতে দেখে আবির আর তাসিরের বুকটা ছিঁড়ে যাচ্ছে। যে ছেলেকে জীবনে কখনো কোনোদিন কাঁদতে দেখেনি, সবসময় স্ট্রং আর সেলফ কনফিডেন্ট থেকেছে, সেই ছেলেকে আজ এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে ওরা সহ্য করতে পারছে না। আবির আর তাসির দুজন একসাথে আদিত্যকে জড়িয়ে ধরে ওরাও কেঁদে দিল। আবির আদিত্যের চোখ মুছে দিয়ে বলে উঠল, তুই কাঁদিস না ভাই, আমরা অবশ্যই ভাবিকে খুঁজে বের করবো, দেখিনিস। আরও কিছুক্ষণ থেকে আবির আর তাসির চলে গেল, আর আদিত্য বেরিয়ে পড়ল ওর প্রতিদিনকার কাজে, ওর প্রাণ পাখিকে খুঁজতে। বিকেল 5টা, আবির মাত্রই অফিস থেকে এসেছে। রুমে ঢুকে দেখলো তানি টুলের উপর দাঁড়িয়ে কাবার্ডের ওপর থেকে কিছু পাড়ার চেষ্টা করছে। এটা দেখে আবির রাগী কণ্ঠে বলে উঠল, তানি, ওখানে কি করছো তুমি? ওখান থেকে পড়ে গেলে তুমি কি হবে তুমি জানো? বলেছি না এই সময় তোমাকে সাবধান থাকতে হবে। আর তুমি কিনা এসব করে বেড়াচ্ছ? কোনো কাজ থাকলে বাসায় কাজের লোক আছে, তাদেরকে বললেই তো হয়। কথাগুলো বলতে বলতে আবির তানির হাত ধরে বেডের উপর এনে বসালো। তানি মুখ ছোট করে বলল, সরি, আসলে উপরে আমার একটা ব্যাগ ছিল, ওটাই পারছিলাম। আর চিন্তার কি আছে, মাত্র 3 মাসই তো হয়েছে। একদম ফালতু কথা বলবে না। তুমি প্রেগনেন্ট, এটা কোনো মজা না, বুঝেছো? 3 মাস হোক আর 1 দিনই হোক, তোমাকে সাবধান থাকতে হবে। আমি তো আর সবসময় বাসায় থাকবো না। তানি মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আবির বলে উঠল, আচ্ছা এখন বলো, লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। বিকালের নাস্তা করেছো? তানি মাথা ঝাঁকিয়ে না বোঝালো। আবির বলে উঠল, ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য নাস্তা নিয়ে আসছি।
কথাটা বলে আবির ড্রেসিং টেবিলের সামনে যেয়ে নিজের শার্ট খুলতে লাগলো। তানি অবাক নয়নে কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। কত বদলে গেছে ওর আবির। আগের আবির আর এই আবিরের মাঝে আকাশ পাতাল তফাৎ। আবির হঠাৎ করেই অনেক ম্যাচিওর আর রেসপন্সিবল হয়ে গেছে। নূর হারিয়ে যাওয়া আর আদিত্যের এমন অবস্থা হওয়ার পর থেকে আবিরই বিজনেসের সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে। এখন আর আবির সেই আগের মতো হাসি আনন্দ করে না, কথায় কথায় জোকস মারে না, কেমন গম্ভীর হয়ে গেছে। শুধু আবিরই না, পুরো বাড়ির সবাই যেন হাসতে ভুলে গেছে। আদিত্যের বাবা আদিত্যের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। পুরো বাড়িতে যেন শোকের ছায়া পড়েছে। এসব ভাবতে ভাবতে তানির চোখেও পানি চলে এলো। তানি উঠে গিয়ে আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল,